ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপে বসেছে নির্বাচন কমিশন। সকালে 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের প্রথম পর্ব শুরু হয়, যা চলবে বেলা 12:30টা পর্যন্ত। প্রথম পর্বে গণফোরাম, ইসলামী ঐক্যজোট সহ 6টি রাজনৈতিক দল অংশ নেবে। বিকেল 2টা থেকে 4টা পর্যন্ত দ্বিতীয় পর্বের আলোচনায় বসবে বাংলাদেশ জাসদ, তৃণমূল, বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও 6টি দল। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সিসি নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার প্রথম দিনে 2 পর্বে 12টি দলের সাথে মতবিনিময়ের পর আজকে সূচি ঘোষণা করা হয়। বর্তমানে ইসির তালিকায় বিএনপি ও জামায়াত সহ 53টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। একজন সৎ রিকশা চালক হবেন সংসদ সদস্য প্রার্থী। নির্বাচিত হলে যেন তিনি অসহায় মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন। নিম্ন আয়ের এমন অনেকেই কিনেছেন এনসিপির মনোনয়ন ফর্ম। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মনোনয়ন বিক্রি হয়েছে 1011টি। চলতি মাসের 23 তারিখের মধ্যে দলটি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করবে। মামুন হুসাইনের প্রতিবেদনে বিস্তারিত। মনোনয়ন ফর্ম কিনতে এসেছে ভক্তদের ভালোবাসায় সিক্ত এনসিপির নেতারা। কেউ কাঁধে চড়ে, আর কেউ বা গলায় মালা ঝুলিয়ে আনন্দ মিছিল করে এসেছেন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। এই অফিসে বইছে নির্বাচনী হাওয়া। প্রতিদিনই নেতাকর্মীদের স্লোগান, উৎসব মুখর পরিবেশে জমে উঠেছে কার্যালয়। যে তরুণ এবং প্রবীণদের এই যে সম্মিলন, টকবগে রক্তের এবং এইদিকে বুদ্ধিদীপ্ত, ধীরস্থির, সহিষ্ণুতা এবং ধৈর্যের এই অভিজ্ঞতার এর সম্মিলনে এই বিষয়টি যদি দেশবাসী বুঝে, নিশ্চয়ই তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা সেইভাবেই ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা অফিসে দেখতে পাচ্ছি বেশ উৎসব মুখর পরিবেশ, সবাই আসছেন সারা দেশ থেকে। তো আমরা যারা দল থেকে কাজ করছি তারাও যেমন নমিনেশন নিচ্ছি, এরকম অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি, শিক্ষিত সৎ মানুষজন এগিয়ে আসছেন। এনসিপির লক্ষ্য 3000 মনোনয়ন ফর্ম বিক্রি। 14 নভেম্বর সন্ধ্যা পর্যন্ত হয়েছে 1011টি। আমরা এই পর্যন্ত 1011টি নমিনেশন আবেদন ফর্ম জনগণ আমাদের থেকে নিয়েছে, তারা সংসদে জনগণের প্রতিনিধি হওয়ার জন্য। জনগণের এই যে উদ্দীপনা, আগ্রহ দেখে আমরা আমাদের এই সময়সীমা আরো বাড়িয়েছি। দলটির মনোনয়ন নিয়ে আছে চমক। তারা বলছেন বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের। অনেক হায়ার অফিসিয়াল এবং অন্যান্য দলের অনেক হেভিওয়েট নেতৃবৃন্দও এখানে নমিনেশন ফর্ম কিনেছে। কিছু কিছু অঞ্চলের উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, সাবেক পৌর চেয়ারম্যান এবং যারা এই 16 বছরের নির্যাতনের শিকার হয়েছে, অনেক নেতৃবৃন্দই তারা এই নমিনেশন ফর্মটা সংগ্রহ করেছে। হেভিওয়েট প্রার্থীদের যারা কথা রাখে না এবং যারা মানুষের কথা চিন্তা করে না, যারা এলাকায় এমপি হয়ে ঢাকায় তার পুরো জীবন ব্যয় করে এবং এটা শুধুমাত্র একজনকে দিয়ে, একটা গুন্ডা পান্ডা দিয়ে মেনটেন করে এলাকা, এই ধরনের এমপি প্রার্থী আসলে বাংলাদেশের মানুষ আর চায় না। সো আমরা মনে করি যে এই হেভিওয়েট প্রার্থীদের বিপক্ষে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা গণতান্ত্রিকতা, নাগরিক মর্যাদা, সামাজিক মূল্যবোধ, এই জিনিসগুলো বেশি উঠে আসবে। নতুন এই দলটির মনোনয়নকে ঘিরে মানুষের আগ্রহের কমতি নেই বলছেন তাসনিম জারা। যিনি সবচেয়ে যোগ্য প্রার্থী, সবচেয়ে সৎ প্রার্থী এবং এলাকার সাথে জনসম্পৃক্ততা আছে, মানুষের জন্য কাজ করতে চান, সংসদে গিয়ে আসলেই জনগণের জন্য কথা বলতে পারবেন, দলের প্রতিনিধি না জনপ্রতিনিধি হয়ে কথা বলতে পারবেন, এমন মানুষগুলোকে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সংসদে পাঠাতে চাই। যে মানুষগুলো আগে হয়তো কখনো রাজনীতিতে ছিলেন না, তারাও চিন্তা করছেন যে দেশের সেবায় কিভাবে সম্পৃক্ত হওয়া যায়, এবং এটাই আমাদের উদ্দেশ্য ছিল। চলতি মাসের 22 থেকে 23 তারিখের দিকেই এনসিপির প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তারা। মামুন হুসাইন, 71, ঢাকা। আগামী নির্বাচন গাজীপুরে নারীদের চোখে এখন আশার আলো। নির্বাচন ঘিরে শুধু রাজনীতি নয়, বদলের প্রত্যাশায় রয়েছে নারীরা। গৃহিণী থেকে শুরু করে কলেজের শিক্ষার্থী, সবারই চাওয়া নিরাপদ সামাজিক পরিবেশ, টেকসই সুযোগ আর শিক্ষা শেষে কর্মসংস্থানের নিশ্চয়তা। ইকবাল আহমেদ সরকারের তথ্য ও ছবিতে জানবো গাজীপুরে নারীদের নির্বাচনী ভাবনা ও প্রত্যাশার কথা। আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকঢোল পিটিয়ে গাজীপুরে চলছে রাজনৈতিক প্রচার। আর তাই এই নির্বাচন নিয়ে ভাবনা শুরু করেছেন গাজীপুরের নারী ভোটাররা। বড় হচ্ছে প্রত্যাশার তালিকা। ভোটাররা বলছেন, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেয়া হয় সেগুলো নির্বাচনের পর বাস্তবায়ন করা অবশ্যই জরুরি। কারণ তারা মনে করেন নারীদের অধিকার নিশ্চিত না হলে সমাজে সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়।
তাদের দাবি, কর্মক্ষেত্রে নারীর জন্য সমান সুযোগ থাকতে হবে আর চলাফেরায় থাকবে নিরাপত্তা। সহযোগিতাপূর্ণ মানসিকতা প্রয়োজন, যে আমরা নারীদেরকে যেখানে সুযোগ দেব সেখানে অবশ্যই পুরুষরা তাদের সহযোগিতা করতে হবে, কারণ দুজনের সমান সুযোগ থাকলে, সমান সহযোগিতা থাকলে একটা দেশ সামনে এগিয়ে যাবে। একজন নারী হিসেবে আমি চাবো যে ভোটের পরবর্তীতে আমরা যেন যে নারীদের সব ক্ষেত্রে যে সমান সুযোগ, এই সমান সুযোগটা যেন নারীরা পায়। নারীর নিরাপত্তাটা নিশ্চিত করা, আমরা সেটা আশা করি, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। নির্বাচন নিয়ে ভাবছেন শিক্ষার্থী সহ তরুণ ভোটাররা। তারা বলছেন, নির্বাচিত সরকারকে অবশ্যই দুর্নীতি দমন করতে হবে। এছাড়া দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ ছাড়া নারীর অর্থনৈতিক মুক্তি অসম্ভব। সেই সাথে শিক্ষা শেষে চাকরির অনিশ্চয়তা দূর করতে কর্মসংস্থান বাড়ানোর তাগিদ তাদের। আমরা আশা করি একটা সুষ্ঠু নির্বাচন হোক, আর পাশাপাশি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা দেশ হোক। আমাদের এরকম একটা সরকার দরকার, যে আমাদের একটা কাজ কাম ভালো হোক, আমরা কাজ করে আমরা খাইতে পারি। আমরা একটা সুস্থ নির্বাচন চাই, যেটাতে পুরো দেশটাকে আবার নতুন করে গড়া যায়। তারপর সবচেয়ে বড় কথা আমরা যেহেতু পড়াশোনা করি, শিক্ষার্থী, সেহেতু আমরা একটা দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই আমাদের। আর জেলার নারী নেত্রীরা বলছেন, স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে নারীদের গুরুত্ব নিশ্চিত করতে হবে। জনপ্রতিনিধি নির্বাচনে নারীর সংখ্যা বাড়লেও পরিবর্তন আসবে। স্থানীয় পর্যায়ের উপজেলা, ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং জাতীয় পর্যায়ের নির্বাচন থেকে বা প্রতিনিধিত্ব থেকে আমাদের মনে হয় এখানে নারীদের সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রেও নারীদের পুরাপুরি অংশগ্রহণের যদি অধিকার থাকে বা অংশগ্রহণের তাদের ক্ষেত্র তৈরি করা হয়, তাহলে আমাদের সমাজে নারীদের অনেক উন্নয়ন হবে। গাজীপুরের নারীরা মনে করেন, অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান আর সমান সুযোগ এসব দাবি পূরণ হলেই তাদের ভোটের মূল্যায়ন হবে। মনিরা কাজুরি, ৭১। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেও এর প্রেক্ষাপট তৈরি করেছেন অসাধারণ গুণসম্পন্ন অনেক মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে ঘূর্ণিঝড় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির নেতা বরকতুল্লাহ বুলু। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান বিদেশে জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছিলেন, যে কারণে নোয়াখালীর লাখ লাখ মানুষ রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছে। এই বিখ্যাত ক্ষণজন্মা পুরুষদের অতীত কৃতিত্বের কারণে আমরা এই বাংলাদেশ পেয়েছি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, প্রেক্ষাপটটি রচনা করেছেন সিরাজুল আলম খান, আসাম আব্দুর রব, আফাউ মাহবুল্লাহ, ডক্টর আফতাবউদ্দিন, ডক্টর মাহফুজুল্লাহ, শহীদুল্লাহ কায়সার, জয়রান। এরা যদি এই প্রেক্ষাপটটি তৈরি না করতেন, তাহলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই প্রেক্ষাপটের নেপথ্যের নায়ক হলেন ওনারা। জুলাই মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেয়া হবে আগামীকাল সোমবার। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ঠিক করে আদেশ দেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল মামুন। রাষ্ট্রপক্ষ আশা করছে সর্বোচ্চ সাজা হবে আসামিদের। অন্যদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ন্যায় বিচারে পাবেন বলে প্রত্যাশা করেন। গেল ১২ মে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে উস্কানি, হত্যা, মরণাস্ত্র ব্যবহার সহ ৫টি অভিযোগে বিচার শুরু হয়। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ৫৪ জন সাক্ষ্য দেন। ২৪-এর আন্দোলন দমনকালে শেখ হাসিনার ফোন রেকর্ড সহ নানা তথ্য আদালতে উপস্থাপন করা হয়। নিউ ইস্কাটনে ওয়াকফ ভবনের গেটে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন একজন পথচারী। পথচারীর পা ও হাত ফেটে গেছে। সকাল ৮টা ৪৫ এই বিস্ফোরণ ঘটনা হয়। আহত পথচারী আব্দুল বাসির জানান, ফুটপাতে হেঁটে মগবাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা হয়। ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে ফেলা হয় ককটেলটি। ওয়াকফ ভবনের পাশে ইস্পাহানি স্কুল এবং ওয়াকফ ভবনের আরেক পাশে এজি চার্চ স্কুল রয়েছে। সাভারের থেমে থাকা আনন্দ পরিবহন নামের একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের পেছনের অংশ পুড়ে গেছে। শনিবার রাতে গেন্ডা এলাকায় এই ঘটনা ঘটে। বাসের মালিক জানান, গার্মেন্টসের শ্রমিক আনা নেয়ার কাজে ব্যবহৃত হতো বাসটি। কাজ শেষে প্রতিদিনের মতো ওই এলাকায় পার্কিং করে কর্মচারীরা বাসের ভেতরে শুয়ে পড়ে। হঠাৎ রাত 10:30টার দিকে বাসের পেছনের অংশে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে আগুন নেভায়। এই বিষয়ে পুলিশ জানায়, কিভাবে বাসে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগাতে পারে।
পতিত সরকার প্রধান শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে অফিসে যেতে সকালেই সড়কে ব্যস্ত সময় পার করেন অফিসমুখী মানুষ। রাজধানীর কারওয়ানবাজার, ফার্মগেট, বিজয়নগরী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক ছিল। বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা চলমান রয়েছে, যার ফলে স্বাভাবিক জনজীবন। সাধারণ মানুষ বলছে, ঢাকায় লকডাউন চলছে এমন বিষয়ে তাদের নজরে আসেনি। অন্যদিকে নগরকে নিরাপদ রাখায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অফিস এবং বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। আমি তো দেখছি গাড়ি সব ঠিকঠাক চলতেছে, সকালে বের হইলাম, আমি আপডেটেই জানি না। আমরা অফিসে আসছি এবং যথারীতি অফিস করছি, সুতরাং এই লকডাউনের উপরে কোনো প্রভাব পড়বে না। আলহামদুলিল্লাহ, দেশে তেমন একটা ঝামেলা হয় নাই অন্যান্য বারের মতো। এবার আর কি দেখা যাচ্ছে পরিবেশটা একটু ভালোই। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাবেক ভিসি হাসিপুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 14তম দিনে সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণের জবানবন্দি নেওয়া হবে। এদিন নতুন একজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। তবে 16 নভেম্বর সাক্ষী পুলিশের নায়েক আবু বকর সিদ্দিকের জেরা শেষ আজ সম্পন্ন করবেন আসামি পক্ষের আইনজীবীরা। গত 13 নভেম্বর প্রত্যক্ষদর্শী হিসেবে গত বছরের 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগে পরে বর্ণনা দেন তিনি। গত 27 অগাস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বরিশালে বাস ভাড়া নিয়ে ব্রজমোহন কলেজের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় নুরুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শতাধিক বাস ভাঙচুর হয়েছে। আহত হয়েছে দুপক্ষের অর্ধশতাধিক মানুষ। প্রশাসন ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যায় বাস শ্রমিকরা ভাড়া নিয়ে 2 শিক্ষার্থীকে লাঞ্ছিত করে। এই খবর ক্যাম্পাসে ছড়ালে ছাত্ররা নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে ছুটে গেলে শ্রমিকদের সাথে সংঘর্ষ শুরু হয়। পরে ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ বিচারের আশ্বাস দিয়ে ছাত্রদের কলেজে ফিরিয়ে আনেন। তিনি বলেন, রবিবার প্রশাসনের সাথে বৈঠক করে ঘটনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাস মালিক নেতারা জানান, টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে ছাত্ররা হামলা চালায়। 1 সপ্তাহে এসব বাস চালানোর উপযোগী হবে না। এই ঘটনায় 30 থেকে 35 জন শ্রমিক আহত হয়েছে। ওরা প্রস্তুত ছিল, ওরা আমাদের শিক্ষার্থীদেরকে হাসপাতালে পাঠিয়েছে মারধর করে, এবং সেটা খুব অতর্কিতভাবে। আমাদের অনেক শিক্ষার্থীদের মাথা ফেটে গিয়েছে, এই যে আমার এখানেও রক্ত লেগে আছে। তাদের কথা হলো ক্যাম্পাসে যাই আর পরতরই করতে হবে, ঠিক আছে, সমাধান করতে হবে। আমি বলছি না, ক্যাম্পাসে আমি যেতে পারবো না, আমি ক্যাম্পাসে যাবো কেন? যখন আমার টানাটানি করছে নিয়ে যাবে, তখন হলো শ্রমিকরা আবার দেখে উত্তেজিত হয়েছে। ভাঙচুর শুরু করছে 2 ঘন্টা, এবং আপনি মালিক সমিতির ওখানে বসাছিলাম, মালিক সমিতির ওই গ্লাসও ভাঙছে, এই পাশে গ্লাস ভাঙছে। 24 ঘন্টার ভিতরে বরিশালের প্রশাসন, বরিশাল অ্যাডমিনিস্ট্রেশন, বাস মালিক সমিতি, বাস শ্রমিক সমিতি, আমার কলেজ প্রশাসন সকলের সাথে সম্মিলিতভাবে বসে আমরা এর একটা সুরাহা করব, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনব। দুর্বলতা, নিবন্ধন বিড়ম্বনা সহ নানা জটিলতায় প্রত্যাশিত সাড়া নিয়ে অনলাইনে আয়কর রিটার্নে চলতি কর বর্ষ শেষ হতে চললেও এখন পর্যন্ত এই ব্যবস্থায় জমা দিয়েছেন মাত্র 14 লাখ করদাতা। এমন বাস্তবতায় আরও 3 মাস সময় বাড়ানোর পাশাপাশি অফলাইনে জমার সুবিধা চেয়ে এনবিআরকে 2টি চিঠি দিয়েছে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। আয়কর রিটার্নের স্বচ্ছতা আনা, হয়রানি বন্ধ ও আদায় বাড়াতে চলতি করবর্ষ থেকে 5 শ্রেণী বাদে সবার জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করে এনবিআর। শুরুতেই এই ব্যবস্থায় সাড়া মিললেও ধীরে ধীরে আগ্রহ কমতে থাকে করদাতাদের, যার কারণ হিসেবে নানা জটিলতার কথা বলছেন তারা। এনবিআর হিসেবে বর্তমানে টিআইএনধারী প্রায় 1.25 কোটি। চলতি 2025-26 করবর্ষে বিনা জরিমানায় যারা বিবরণী জমা দিতে পারবেন 30 নভেম্বর পর্যন্ত। কিন্তু সার্ভার দুর্বলতা, ওয়ান টাইম পাসওয়ার্ড আসতে দেরি হওয়া সহ নানা জটিলতায় রিটার্ন দেননি অনেকে। 13 নভেম্বর পর্যন্ত যা ছিল মাত্র 14 লাখ। ট্যাক্স ক্লেম করতে গেলে অনেক সময় বিশেষ করে ট্যাক্স ক্লেম হয় না, এটা ঘটতে থাকে। আর বিশেষ করে সঞ্চয়পত্রের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়। হয়তো সফটওয়্যারে ঢুকা যাচ্ছে না বা সামনের দিকে যাওয়া যাচ্ছে না, আগানো যাচ্ছে না। এটা যে একদম পার্মানেন্ট থাকে এরকম না, হয়তো কোনো কোনো সময় 10 মিনিট 20 মিনিট থাকে, কোনো সময় 2-3 ঘন্টাও থাকে। 2-1 করদাতা অনীহা প্রকাশ করছে যে আমার এতগুলো ব্যাংক আছে, কেন আমি এতগুলো শো করাবো, পরবর্তীতে অথরিটি আমাদের ধরে একটা আননেসেসারি ক্লেম করবে, আমরা হয়রানি শিকার হবো, এই ধরনের পেয়েছি। অনলাইনে অনেক সময় এরর দেখায়, রিটার্ন সাবমিটের ক্ষেত্রে যে কানেক্টিং সার্ভারগুলোতে প্রবলেম হলে তখন রিটার্ন সাবমিট করতে সমস্যা হয়। এমন বাস্তবতায় রিটার্ন জমার মেয়াদ আরও 3 মাস বৃদ্ধির জন্য এনবিআর কাছে আবেদন জানিয়েছে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। এছাড়া অনলাইনের পাশাপাশি অফলাইন সুবিধা চালু রাখার পক্ষেও তারা। যেহেতু এই প্রসেসটা নতুন,
এবং আরম্ভ হয়েছে প্রায় 1 মাস পরে। সেই প্রেক্ষাপটে ঢাকা ট্যাক্সি বার অ্যাসোসিয়েশন নয় শুধু, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন আয়কর আইনজীবী সমিতিগুলো তাদের আয়কর রিটার্ন সাবমিশনের জন্য 3 মাস সময় বৃদ্ধির আবেদন করেছে। অনলাইনে আয়কর রিটার্নের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে আয়কর রিটার্ন সাবমিশন রাখাটা উচিত ছিল, যে যেটা চয়েস করে। বিশেষজ্ঞরা বলছেন আয়কর আদায়ে বিকল্প নেই অটোমেশনের, তবে বাড়াতে হবে সক্ষমতা। এছাড়া নিরবচ্ছিন্ন সেবা পেতে নিশ্চিত করতে হবে উন্নত অনলাইন সেবা। মানে এনবিআর এর যে সার্ভারের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি যদি এটা নিতে না পারে তাহলে স্বাভাবিক স্লো হয়ে যাবে। আর ধরেন সিস্টেমটা তো নতুন, এটা এখনো পর্যন্ত ওইভাবে টেস্টেড না যে অ্যাট এ টাইম কি পরিমাণ ডাটা তারা হ্যান্ডেল করতে পারবে। তো এনবিআর এর টিম আমরা যত জানি যে তারা যথাসাধ্য চেষ্টা করছে করদাতারা যেন হয়রানির সম্মুখীন না হয়, বিশেষ করে স্লো হয়ে যাওয়া, ইন্টিগ্রেশনসগুলো বন্ধ হয়ে যাওয়া, ক্রেডিটেড বিষয়গুলো না আসা, এগুলো নিয়ে এনবিআর কাজ করছেন। তো আশা করছি যে ওনারা হয়তো খুব শীঘ্রই হয়তো এটা সমাধান করে দিতে পারবে। সবশেষ অর্থ বছরে বাধ্যতামূলক না হলেও অনলাইনে রিটার্ন জমা দেন 17 লাখ করদাতা, যদিও কয়েক দফা সময় বাড়িয়েছিল এনবিআর। মনির হাসান, ৭১, ঢাকা। দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে ভারতীয় চালের দাম। সপ্তাহ ব্যবধানে পাইকারিতে কমেছে কেজিতে 4 থেকে 5 টাকা। আমদানিকারকরা বলছেন সরবরাহ বেশি ও ক্রেতা সংকটের কারণে দাম কম, এতে তাদের লোকসান হচ্ছে। তবে পাইকাররা বলছেন ভারতীয় চালের দাম এখনো বেশি। হিলি থেকে সামিউল ইসলাম আরিফের তথ্যছবিতে বিস্তারিত। দিনাজপুরের হিলি বন্দর দিয়ে সবশেষ 30 নভেম্বর পর্যন্ত চাল আমদানির মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু এখন দেখা দিয়েছে ক্রেতার সংকট। তাই কমে বর্তমানে গড়ে প্রতিদিন 20 থেকে 30 ট্রাক চাল আমদানি হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয় দামটা কমে গেছে। সপ্তাহ আগে স্বর্ণা জাতের চাল বিক্রি হয়েছে 65 থেকে 66 টাকায়, এখন বিক্রি হচ্ছে 60 থেকে 61 টাকা কেজি দরে। মানে বাজারে 2-1 টাকা কমছে, নতুন মালও ঢুকছে, 60 টাকা বিক্রি হচ্ছে এবং আর নতুন করে মাল ঢুকতেছে আর কি। এর আগে আমরা কিনছিলাম 65 টাকা করে, 65-66 এরকম কিনছিলাম। এখন তো মানে যেগুলো আগে 65-66 কিনছিলাম এগুলো এখন 60 টাকা করে। আর নতুন চাল আছে, নতুন চালের আরও দাম কম বলতেছে। বাংলাদেশ সরকার যখন সময় বাড়াইছে বা নতুনভাবে 1 লাখ মেট্রিক টন বরাদ্দ দিয়েছে, বেচা কিনা খুব খারাপ হয়ে গেছে। মানে বরাদ্দ দেওয়ার পরে সময় বাড়ার পরে বেচা কিনা খুব খারাপ হয়েছে। আমদানিকারকরা বলছেন ক্রেতা সংকটের কারণে তারা ভারতীয় চালের দাম কমিয়ে দিয়েছেন, তারপরও ক্রেতা নেই। এখন সরকার ইন্ডিয়া থেকে যে পরিমাণ চাল আমদানি করছে তাতে আমার মনে হয় দেশে চালের কোনো ঘাটতি নাই। চালের পর্যাপ্ত মজুদও আছে এবং চালের পর্যাপ্ত মার্কেটে আমদানিও রয়েছে। এক্ষেত্রে বাজার আপনার মনে করেন যে কমের দিকে, যেটা আগে যে চাল আমরা 65 টাকা কেজি বিক্রি করছি, সে চাল বর্তমানে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখন বর্তমানে আমার মনে হয় যদি ইন্ডিয়া থেকে অনুমোদন আর না দেয় তাহলে মনে হয় দেশের কৃষকেরাও বাঁচবে, নতুন ধান উঠতেছে, বেচাকেনাও করতে পারবে, প্লাস মনে করেন আমরাও ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা পাবো। হিলি বন্দর শুল্ক কর্মকর্তা জানান ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক রয়েছে, তবে আগের তুলনায় কমেছে। আমরা আমাদের কাস্টমসের পক্ষ থেকে চাল যেহেতু একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বাজারে এটি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা দ্রুততম সময়ের মধ্যে চালের পরীক্ষণ, শুল্কায়ন এবং রাজস্ব আদায়ের মাধ্যমে খালাসের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। হিলি স্থলবন্দর দিয়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ভারত থেকে চাল আমদানি হয়েছে 1,43,952 মেট্রিক টন। পিন্টু হাজং, ৭১। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টিউবওয়েল থেকেই উঠছে গ্যাস। এলাকার বেশ কয়েকটি ইউনিয়নে টিউবওয়েল বসারে পানির পাশাপাশি মেলে গ্যাস। 50 বছর ধরে এই গ্যাস বিনামূল্যে ব্যবহার করছেন 10 গ্রামের মানুষ। কেউ তা ব্যবহার করছেন রান্নার কাজে, কেউ দোকান বা ছোট কারখানায় জ্বালানি হিসেবে। এমনকি এই টিউবওয়েলের গ্যাস পাইপলাইন টেনে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। এ নিয়ে সরকারি কোনো তদারকি নেই বলে জানান বাপেক্স কর্মকর্তা। কামরুল ইসলামের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। পাখির চোখে গ্রাম জুড়ে মাকড়সার জালের মতো যা চোখে পড়ে তা আসলে বিদ্যুতের তার নয়, গ্যাস সরবরাহের পিভিসি পাইপলাইন। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টপগি, কাচিয়া, হাসাননগর ও পক্ষিয়া ইউনিয়নের 10টি গ্রামের প্রায় 8 থেকে 10 হাজার পরিবার গৃহস্থলী কাজের পাশাপাশি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ছোট কারখানাতে এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ হয়। বিনামূল্যের এই গ্যাস ব্যবহার হয়ে আসছে 50 বছর ধরে। 1973 সালে টপগি ইউনিয়নে একটি ডিপ টিউবওয়েল বসানোর সময়ই প্রথম গ্যাসের অস্তিত্ব ধরা পড়ে। 1975 সালে নরওয়ের একটি প্রকৌশলী দল গ্রামবাসীকে দেখিয়ে দেয় কিভাবে এই গ্যাস রান্নার কাজে ব্যবহার করা যায়। গ্যাসের কারণে
ভূগর্ভে 900 ফুট নিচে টিউবওয়েল পাইপ গেলেই নিচ থেকে পানি উঠতে শুরু করে। সেই পানি ব্যবহারের পাশাপাশি নলকূপের ড্রাম, কম্প্রেসার ও সিলিন্ডার বসিয়ে বিনা খরচে রান্নার চুলায় গ্যাস ব্যবহার করছে সেখানকার মানুষ। একটি টিউবওয়েল থেকে 10 থেকে 12টি পর্যন্ত ঘরে লাইন দেওয়া হচ্ছে। আমরা 8 বছর 9 বছর হচ্ছে আমরা এইখানে গ্যাস কল বসাইছি। প্রতি বাড়ি বাড়ি একটা একটা কল বসে সব ফ্যামিলি এইভাবে ফাঁকশাক করতে আছে কম্প্রেসার বসায়। একটা কলের থেকে আমরা 10টা লাইন নিয়েছি যে আমাদের এখন কোনো সমস্যা নাই, বিলও কারেন্টের কম আসে। এই কল গাছি আরো 8-10 বছর আগে এই শুনতে এমনি গ্যাস ওরার পরে আজ গত 3 বছর তলাকার গ্যাস হবে। প্রথম দিকে টিউবওয়েল খননের খরচ ছিল কম, কিন্তু এখন একটি টিউবওয়েল বসাতে লাগে প্রায় 50 থেকে 70 হাজার টাকা। গ্রামের বাজার এলাকায় চা দোকান, হোটেল, এমনকি ছোট কারখানাতেও এই গ্যাস ব্যবহৃত হয়। গ্যাসের খরচ কম হওয়ায় ব্যবসায়ীদের উৎপাদন ব্যয় অনেক কম, ফলে তারা স্বল্প দামে পণ্য বিক্রি করতে পারছেন। অনেকে আবার খুলে বসেছেন গ্যাস বিতরণ কোম্পানি। 8 থেকে 9টা বাসায় ফ্যামিলি চলতে পারে, কোনো সিলিন্ডার লাগে না। তবে এটা আল্লাহর নিয়ামত। তন্দুর রুটি বানাইতে পারি কলের গ্যাস থেকে, পরোটা বানাই ইত্যাদি যাবতীয় মিষ্টি করে খাবার পাট করে কলের গ্যাস থেকে। 2000 টাকা প্রতি মাসে কল ভাড়া দিয়ে মোটামুটি যা আছে সিঙ্গারা মিঙ্গারা সবকিছু মানে আমাদের হোটেলের মধ্যে ফাঁকশাক ক্লিয়ার। এই গ্যাস ব্যবহারে সরকারি কোনো নজরদারি বা নিয়ন্ত্রণ নেই। স্থানীয় প্রশাসন বা জ্বালানি বিভাগ থেকেও এ বিষয়ে কোনো নির্দেশনা বা নিষেধাজ্ঞা জারি হয়নি, যে কারণে নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে গ্যাসের যথেচ্ছ ব্যবহার। যদিও এসব পকেট গ্যাসের চাপ কম থাকায় দুর্ঘটনার আশঙ্কা কম থাকে বলে জানান বাপেক্সের কর্মকর্তা। এটা লো প্রেশারের জন্য এরা প্লাস্টিক পাইপ দিয়ে অত দূরে টিউবওয়েল গাছ এর থেকে আরও 500 ফিট দূরে বা 200 ফিট দূরে ওরা পাইপ দিয়ে নিয়ে যাচ্ছে, দেখছি, আমরাও দেখছি। তো এটা অত রিস্ক ফ্যাক্টর কম এই কারণে যে এখানে প্রেশার খুবই লো। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, একটি দীর্ঘ সময়ের গবেষণার মাধ্যমে বোঝা যাবে এই গ্যাস কিভাবে দেশীয় স্বার্থে ব্যবহার করা যায়। এটা খুব বেশি ক্ষতিকর না, তবে এটা রিসার্চের বিষয়। একটা লম্বা রিসার্চ বা গবেষণার মাধ্যমে বোঝা যাবে যেটা আসলে কিভাবে দেশীয় স্বার্থে ইউজ করা যায়। নলকূপের এই গ্যাসের উপর ভিত্তি করে ভোলার বোরহানুদ্দিন উপজেলার বোরহানগঞ্জে রাষ্ট্রীয় মালিকানাধীন বাপেক্স 1995 সালে প্রথম গ্যাস আবিষ্কার করে। এরপর ধাপে ধাপে বোরহানুদ্দিন ও ভোলা সদর উপজেলায় 3টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়। আর সেই 3টি গ্যাস ক্ষেত্রের 9টি কূপে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ পাওয়া যায়। হাসান আহমেদ, 71। দর্শক, আমরা এই মুহূর্তে নির্বাচন কমিশনে যেতে চাই। সেখানে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছেন, আমরা যুক্ত হচ্ছি সেখানে। পরিবেশে যাতে একটা নির্বাচনটা অর্গানাইজ করতে পারি, এটা আপনাদের সহযোগিতা চাওয়া আমাদের মূল উদ্দেশ্য। যে কারণ আমরা সবাই মিলে তো করতে হবে। আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এটা এই কাজটা আঞ্জাম দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। একদম ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা। এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইব, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড আমরা ইস্যু করতে পারি, এটা আপনাদের পরামর্শ চাইব। এইখানে আমরা যে কন্ডাক্ট রুল, যেটা যে নির্বাচনের আচরণবিধি, এটা আমরা ড্রাফট করার পরে ওয়েবসাইটে দিয়ে রাখছিলাম, অনেকদিন ওয়েবসাইটে দিয়ে রাখছিলাম এবং অনেকে এখানে মতামত দিয়েছেন এবং মেনি পলিটিক্যাল পার্টিস হ্যাভ গিভেন রিটেন comments which we have tried to accommodate. Almost all the comments we have tried to accommodate. So যে আচরণবিধি ইলেকশনের সময় আমরা যাতে সবাই ক্যান্ডিডেটরা সবাই যাতে মান্য করে, সেই আচরণবিধিটা আমরা একদম ওয়েবসাইটে দিয়ে তারপরে সবার মতামত নিয়ে আমরা এটা ফর্মুলেট করেছি। এটা রিসেন্টলি আমরা পেয়েছি, 3 তারিখে মতো পেয়েছি আমরা, ল মিনিস্ট্রি থেকে ব্যাটিং হয়ে এগুলো আসছে। তো এই আচরণবিধি পরিপালনের উপরে নির্ভর করে একটা সুন্দর নির্বাচন। কিন্তু আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটটা যদি পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব এবং আচরণবিধির আপনারা দয়া করে একটু পড়ে দেখবেন, মনোযোগ দিয়ে নিজেরা পড়বেন এবং আপনার দলের সহকর্মীদেরকেও আপনারা একটু ব্রিফ করবেন এবং এটা প্রচারের দায়িত্ব
আমরা তো আছি, আমরা তো করবোই, সবার সেমিনার ইত্যাদি করবো, ক্যাম্পেইন ইত্যাদি করবো। আপনারাও আপনাদের পর্যায়ে যদি দলীয়ভাবে যদি এই আচরণবিধিটা একটু প্রচারের ব্যবস্থা করেন। আপনার দর্শক, আমরা তখন সরাসরি প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য ছিলাম। রাজধানীর ঐতিহ্যবাহী সুভাটা খাল যেন প্লাস্টিকের ভাগাড়। এই এলাকার সকল ধরনের বর্জ্য খালে ফেলায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 7 কিলোমিটার খাল জুড়ে আবর্জনা থাকায় মশা ও দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সুভাষা খালের প্রাণ প্রবাহ ফেরাতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। সুমন মাহমুদের প্রতিবেদন। দাঁড়িয়ে আছি দক্ষিণ কেরানীগঞ্জের সুভাটা খালের ঠিক মাঝখানে, যেটি বুড়িগঙ্গা নদীর অন্যতম প্রধান খাল ছিল। গত 30 বছরে এই খালের বুক জুড়ে একটি নৌকাও চলেনি। এই খালের বুক জুড়ে এখন বর্জ্যের সাম্রাজ্য। যে খালে একসময় স্রোত ছিল, সেই খালে এখন মানুষ পায়ে হেঁটেই পার হয়। আলম মার্কেট থেকে শুরু হয়েছে খালটির দুটি শাখা, একটি মীরের বাগ হয়ে বুড়িগঙ্গায় মিশেছে আর অন্যটি গিয়ে ধলেশ্বরী নদীতে যুক্ত হয়েছে। কিন্তু বাসাবাড়ির দোকানপাট থেকে শুরু করে কলকারখানার সব ধরনের বর্জ্য ফেলায় এই খালটি পরিণত হয়েছে এক বিশাল ভাগাড়ে। তীব্র দুর্গন্ধে আশেপাশের লোকজনের চলাফেরা করাই দায়। ময়লা ফেলাবার মতন কোনো স্থান সরকারিভাবে নাই, যার কারণে যে যেভাবেই পারছে এইভাবেই ময়লাটা ফেলাই গেছে। আমরাও ফেলতাম, আশেপাশে মানুষদের ময়লা কই ফেলাবো আমরা, সেটা বলেন, এছাড়া তার কোনো জায়গা নাই। দুর্গন্ধ, তারপর আপনার মনে করেন ময়লা আবর্জনা দেখতে অসুন্দর, এটা নিয়ে মানুষের সবাই মনে করেন যে একটা বিশৃঙ্খলা একেবারে অস্বস্তিকর পরিবেশ নিয়ে আছে। পানি চলাচল করতে পারে না, ড্রেনে পানি নামে, ওই ছাদের পানি ময়লা ফেলায়, এত ক্ষতি হয়, মানুষের উপকার হয় না। দূষণ আর বর্জ্যের স্তূপের পাশাপাশি এই খাল হয়েছে দখলদারদের শিকার। এমনকি পাশের রাস্তাটি খালের জায়গা দখল করে তৈরি করা হয়েছে। বছর 10 আগে একবার খালটি পরিষ্কার করা হলেও দূষণ আর দখলদারদের পরিস্থিতি একই রয়ে গেছে। মৃতপ্রায় সুভাটা খাল। আগে তো এই খাল যেমন নৌকা চলছে, সুন্দর নৌকা চলাফেরা করছে, কেড়ে রাজেন্দ্রপুর পর্যন্ত পাই না, পশ্চিমপুর পর্যন্ত গেছে নৌকায়। তো আবার মাল লোড আনলোড করতে এই ঘাট দিয়ে, এখন তো মনে করেন সব জঙ্গল হইয়া ময়লা ফালায় সব গাড়ি দিচ্ছে। ওই খালটা ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন এই গার্মেন্টসের ময়লা টুকরো এবং কিছু নামদারি লোকজন দখল করার কারণে খালটা রাস্তা চাপে যাইতেছে। আমরা এখন মিস করতেছি, আমরা এখন খালে যে জায়গায় পাইতাম আপনারা পরিষ্কার, এখন এই জায়গায় গন্ধ। এখন যদি পরিষ্কার করে সবাই বাচ্চারা খেলতে পারবো, আমরা একটু হাঁটতে পারবো, কোনো গন্ধ হইব না। তবে খালটিকে তার আদি অবস্থানে ফিরিয়ে আনতে এবং প্রাকৃতিক সৌন্দর্য ফেরাতে খননের কাজ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে সুভাটা খাল তার হারানো প্রাণ ফিরে পাবে, যা কেরানীগঞ্জের পরিবেশ ও জলাবদ্ধতার সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা। সুমন মাহমুদ, 71, ঢাকা। সিলেটে অবৈধভাবে সরকারি জমি দখল করে তা বিক্রির অভিযোগে জেলার প্রশাসন উদ্ধার অভিযান চালায়। এ সময় কয়েকটি কাঁচাপাকা অবৈধ ঘর ভেঙে ও 3 জনকে আটক করা হয়। শনিবার বিকেলে সদর উপজেলার খাদেম এলাকার অভিযান চালায় জেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খসনুর রুবায়েত জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি জায়গায় জাল কাগজ তৈরি করে স্থানীয়দের কাছে বিক্রি করছিল। এর ধারাবাহিকতায় মাদক ব্যবসা, কবিরাজি, প্রতারণা ও সরকারি জায়গা বিক্রির সাথে জড়িত মাসুক আহমেদ সহ 3 জনকে আটক করা হয়েছে। এছাড়া একদিনের অভিযানে এই এলাকায় সরকারি 30 একরের বেশি জায়গা উদ্ধার করা হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, এইসব জমি শামীম কুরাইশি নামে এক ব্যক্তির কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে কিনেছিলেন। আমরা যেখানে আছে কাগজ আমরা দেখাইছি, দেখানোর বাদেও তারা কইছেন এটা কেমলা ওইতো না, এটা হইলো খাস আর স্টাম্পের সহিত জায়গা লওয়া হয়েছিল। আর যে জায়গাটা ভাঙ্গা হয়েছে এটা হয়েছে আপনার মুক্তিযোদ্ধার মাঝে। আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং এখন যে বাড়িটা ভাঙ্গা হচ্ছে মাসুক তার নাম, সে একই সাথে হলো এই ভূমি খেকো ছিল, আমাদের কাজে বাধা দিয়েছিল। 2 জন ভূমি খেকোকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় তাদেরকে শাস্তি প্রদান করা হবে অথবা নিয়মিত। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই গুলশান 2-এ। সেখানে শাহাবুদ্দিন পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজুক। সে বিষয়ে খবর নিয়ে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন সবুজ মাহমুদ। সবুজ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রাজুক যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, সেখানে কি ধরনের স্থাপনা সেখানে উচ্ছেদের কাজ তারা করছে এবং একই সাথে এই বিষয়ে কাউকে জরিমানা করার কোনো কথা শুনেছেন কিনা?
তানিয়া, আমি এখন আছি গুলশান তাজউদ্দিন যে পার্ক আছে সেই পার্কের ভেতরে। এই পার্কটি মূলত রাজুকের আওতাধীন পার্ক। এই পার্কটি দেওয়া হয়েছিল সিটি কর্পোরেশনকে ব্যবস্থাপনা করার জন্য। তো রাজুক বলছে যে এই সিটি কর্পোরেশনকে দেওয়ার পর তারা একটি ক্লাবকে এটা হচ্ছে যে দিয়ে দেয়। তো সেই ক্লাব হচ্ছে এখানে স্থায়ী কিছু স্থাপনা করেছে, যারা হচ্ছে সেই স্থাপনাগুলো ভাড়া দিচ্ছে, যেটা হচ্ছে যে রাজুক বলছে তাদের নিয়মের ব্যত্যয় ঘটেছে। এবং এই ভাড়া এখানে হচ্ছে যারা মেম্বার আছে ক্লাবের মেম্বার ছাড়া এখানে কেউ ভেতরে প্রবেশ করতে পারে না। এবং সেই টাকার বিনিময়ে সেই ক্লাবের যে সুইমিং পুল আছে বা যে খেলার সরঞ্জাম আছে সেগুলো ব্যবহার করতে পারে। তো এই স্থায়ী স্থাপনাগুলো রাজুক বক্তব্য অনুযায়ী যে এগুলো আসলে এখানে তারা যে নিয়ম বহির্ভূত কাজ করেছে। আমরা এখানে যিনি ম্যাজিস্ট্রেট আছে তার কাছ থেকে জানতে চাই, আমরা একটু লাইভে আছি, যে জানাবেন যে আসলে আপনারা কেন কি বিষয়ে আজকে এখানে অভিযান করছেন। যে বর্তমানে যেখানে গুলশান ইউথ ক্লাব, এটি আসলে পূর্বে তাজউদ্দিন পার্ক এবং তারও পূর্বে ছিল গুলশান সেন্ট্রাল পার্ক। তো এটি আমরা জানেন যে রাজধানী ঢাকার রাজুকের আওতাধীন এরিয়াতে যে পার্কগুলো আছে এগুলোর মালিক আসলে রাজুক। আমরা ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশনের কাছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এটা 3 বছরের জন্য আমরা এটা টাইম টু টাইম নবায়ন করি। আমরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে তাদেরকে এটি ম্যানেজমেন্টের দায়িত্ব দিই। বাট সিটি কর্পোরেশন কীভাবে এটি গুলশান ইউথ ক্লাবকে সাবলিজ দিয়েছে বা ভাড়া দিয়েছে এবং কিসের ভিত্তিতে এই অস্থায়ী স্থাপনাগুলো বা স্থায়ী স্ট্রাকচার, যেগুলো বিশাল বিশাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন, তারা অফিস করেছে, একটা লাইব্রেরি করেছে, এখানে ব্যাডমিন্টনের উপরে বড় ধরনের স্ট্রাকচার করেছে, এগুলো কীভাবে তারা তৈরি করেছে এটি আসলে সিটি কর্পোরেশন এবং ইউথ ক্লাব বলতে পারবে। তো যেহেতু এটি আমাদের উন্মুক্ত পার্ক বা খেলার মাঠ, এখানে আসলে উন্মুক্ত থাকবে এবং সবাই এই গুলশানবাসী বা আশপাশের লোকজন যারা আসে এখানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য আসবে। কিন্তু সেটা না করে আপনারা নিজেরাও দেখছেন যে এখানে বড় বড় স্থাপনা হয়ে গেছে এবং এখানে আসলে খেলার মাঠ কতটুকু আছে এটি আসলে খুবই প্রশ্ন সাপেক্ষ বিষয়। তো আমরা আজকে এখানে যেটি করেছি, এখানে যে অবৈধ স্থাপনা যেগুলো রাজুকের পারমিশন ব্যতীত, রাজুকের কাছ থেকে প্ল্যান অনুমোদন ব্যতীত করে ফেলে এই মাঠটিকে অকুপাই করা হয়েছে, সেগুলো আমরা আপাতত বন্ধ করে দিচ্ছি এবং এগুলো সিলগালা করে দিচ্ছি, বৈদ্যুতিক সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি। আমি একটু জানতে চাইবো গুলশান ইউথ ক্লাবের পক্ষ থেকে খুব সংক্ষেপে বলবেন যে আপনারা আসলে এখানে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেছেন কিনা। না, গুলশান ইউথ ক্লাব এখানে কোনো নিয়মের ব্যত্যয় ঘটে নাই। গুলশান ইউথ ক্লাব প্রপার ফর্মালিটিস করে সিটি কর্পোরেশনের কাছ থেকে এই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন টেন্ডার করেছিল এই কয়েকটা মাঠ অপারেটর নিয়োগ করার জন্য। গুলশান ইউথ ক্লাব এখানে মিড 70s থেকে এখানে খেলাধুলা করে আসছে এবং এই পার্কটা সবসময় উন্মুক্ত ছিল, গুলশান সেন্ট্রাল পার্ক নামে পরিচিত ছিল। যখন দেখলো যে এই পার্কটাতে একটা অপারেটর নিয়োগের উদ্যোগ হচ্ছে, তখন গুলশান ইউথ ক্লাব উদ্যোগী হয়ে সেখানে টেন্ডারে পার্টিসিপেট করে এবং টেন্ডারে পার্টিসিপেট করার পরে দেখা যায় যে হাইয়েস্ট পয়েন্ট পেয়ে বিভিন্নভাবে ভেটিং করা হয়। গুলশান ইউথ ক্লাব হাইয়েস্ট পয়েন্ট পায় এবং পরবর্তীতে গুলশান ইউথ ক্লাবকে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন অপারেটর হিসেবে এখানে নিয়োগ দেয়। এবং রাজু যেটা বলছে যে আপনারা এখানে স্থায়ী স্থাপনা করেছেন এবং এখানে এগুলোকে ভাড়া দিচ্ছেন, এগুলো আসলে আপনাদের নিয়মের মধ্যে আছে কি? স্থায়ী স্থাপনা বলতে যেটা দেখা যাচ্ছে, আপনারা যদি সিটি কর্পোরেশন যদি একটা লেআউট প্ল্যান দেখেন, এই সবগুলো স্থাপনায় সেই লেআউট প্ল্যানের ভিতরে আছে। গুলশান ইউথ ক্লাব সেখানে লেআউট প্ল্যানের বাইরে কোনো কিছু করে দেয় এবং সেই অ্যাগ্রিমেন্ট যদি দেখেন, আমি স্পষ্টভাবে বলতে চাই গুলশান ইউথ ক্লাব কোনো অ্যাগ্রিমেন্টেরই কোনো ব্যত্যয় ঘটায় নেই। প্রত্যেকটা অ্যাগ্রিমেন্টের প্রত্যেকটা পয়েন্ট তারা মেনে চলেছে এবং এখনো চলে আসছে। আপনি শুনছিলেন যে এখানে দুই পক্ষই বলছে যে রাজুক বলছে যে এখানে নিয়মের ব্যত্যয় হয়েছে এবং তারা স্থায়ী স্থাপনা করেছে এবং রাজুক আজকে অভিযানের মাধ্যমে তাদের এই স্থাপনাগুলো যেগুলো আছে সেগুলোকে সিলগালা করে দিয়েছে। অপরদিকে গুলশান ইউথ ক্লাব বলছে যে তারা যে সিটি কর্পোরেশনের যে এগ্রিমেন্টের মাধ্যমে এখানে তারা কার্যক্রম পরিচালনা করছে সেখানকার কোনো নিয়মের ব্যত্যয় তারা ঘটেনি। তানিয়া, ধন্যবাদ সবুজ। নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে শেষ পর্যন্ত রাজুক এবং গুলশান ইউথ ক্লাবের মধ্যকার কি ধরনের অবস্থা তৈরি হয়, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটাই জানতে পারবো পরবর্তীতে। দর্শক সহকর্মী সবুজ মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।